তো ওনার প্রজেক্টটা আসলেই সুন্দর। যে একপাশে সবজি ক্ষেতের পাশে ঢেঁড়সের পাশাপাশি কলমি শাক, এর পাশাপাশি করছেন কচুরলতি। আজকে আমি যে প্রজেক্টে এসেছি, এই প্রজেক্টটা আমার বাড়ির খুব কাছে। কখনো সময় হয়ে ওঠেনি ওনার এই প্রজেক্টটা দেখার জন্য। তো ভাবলাম আজকে শেষ বিকেলটা ওনার এই প্রজেক্টে কাটিয়ে আসবো। তো ওনার এই প্রজেক্টটার এক পাশে সুন্দর কচু ক্ষেত দেখা যাচ্ছে। কচু চাষে আপনার উর্বর জমির চেয়ে যে ধরনের জমি পতিত জমি আছে, যা চাষবাসের অযোগ্য, এমন জমিতে আপনি কচু চাষ করতে পারবেন। অধিক পরিমাণ পরিশ্রম করা লাগে না, ফলন পাওয়া যায় উচ্চ ফলন। এই কচুর পাতা থেকে ডগা, লতি, ইভেন কচুর গোড়া, মানে এই কচু সবজিটার সম্পূর্ণ অংশই খাওয়ার উপযোগী। যখন প্রজেক্টের ভিতরে আমরা প্রবেশ করার মুহূর্তেই সামনে আমাদের যে ভেন্ডি ক্ষেত বলেন বা ঢেঁড়স ক্ষেত বলেন, যাই বলেন, একবারে প্রজেক্টের লাগোয়া পূর্ব পাশ দিয়ে উনি সুন্দর করে কয়েক স্তরে প্রায় 2 থেকে 3 স্তরভাবে এই ভেন্ডি গাছগুলো রোপণ করেছেন। সামান্য এই পাশটাতে উনি কলমি শাক করেছেন প্রায় 3টি সারিতে। মূলত বর্ষার সময় যখন পানি প্রচুর পরিমাণে থাকে, তখনই কলমি শাক অনেকে রোপণ করেন, কারণ কলমি শাক পানিতে জন্মায়। বিভিন্ন নদ নদীতেই কলমি শাক দেখা যায়। চর অঞ্চলের অনেক খালে বিলে এই কলমি শাক পাওয়া যায়। পাট শাক বাংলাদেশের অর্থনীতিতে একসময় অনেক বেশি অবদান ছিল এই পাটের। এই পাট শাকে এদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য অসংখ্য জুট মিল এই দেশে ছিল। বর্তমানে ধীরে ধীরে এই পাট চাষ থেকে মানুষ মনোযোগ উঠিয়ে নিচ্ছেন। তবুও অনেকে পাট করেন, এই পাট শাক চাষ করেন যে নিজেদের খাবার জন্য। ওনার এই প্রজেক্টে এসে আমি পাট শাকও দেখলাম। আমি এখন তরি ক্ষেতের প্রজেক্টের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার পেছনে যেগুলো আছে সারি সারি তরি ক্ষেত, আর অনেক দূর নিয়ে এই প্রজেক্টটা আসলে। এখানে আমার আগে সচরাচর আসা হয়নি, হঠাৎ করে এদিকে আসার পর দেখলাম আজকে না এইটা ভিডিওগুলো করে নিই, কারণ আমার এই অঞ্চলে কৃষকের এরকম যে তরকারি করার খুব কম, এরকম কৃষি কাজ খুব কম মানুষই করে। তো ইদানিং এই ধরনের প্রবণতা বাড়ছে বা অনেক নতুন নতুন উদ্যোক্তা আসছে। তাদের এই আবাদি জমিগুলোতে ওনারা এখন ওই যে ধান চাষ না কইরা এখন এই শাকসবজি চাষ করে, শীতে এগুলোতে অনেক পরিমাণে। তা আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পুরো প্রজেক্টটা আপনাদের দেখাচ্ছি, আবারও সাথে থাকুন আপনারা। জমিনে যেহেতু পর্যাপ্ত পরিমাণে পানি আসে, সেই পানি আসার জন্য উনি জমিনের চারপাশে দিয়ে এক প্রকার ড্রেন করে রেখেছেন। সে ড্রেনের পাশ দিয়ে বড় বড় করে মাটির স্তূপ করে, সেই স্তূপের উপরে হাইব্রিড জাতের পেঁপে গাছ। প্রত্যেকটা পেঁপে গাছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সতেজভাবে বেড়ে উঠেছে এবং 1 থেকে 1.5 ফুট গাছ হয়ে ফল করার জন্য ফুল, কোনো গাছে পেঁপে, কোনো গাছে পেঁপে ফুল করতেছেন যে
মাশাআল্লাহ এবছর আল্লাহর রহমতে আসলে শাক সবজি সব কিছুই অন্যরকম, যে এত প্রচুর পরিমাণে ফসলাদি হয়েছে মানুষের, যে আলহামদুলিল্লাহ সবাই মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো। তো এখন যে একটু বৃষ্টি সামান্য যদি পরিমাণে একটু বৃষ্টি হয় তাহলে হয়তো এই ফসলগুলোর জন্য আরও পুষ্ট পারত, এবং পানি যদি আর একটু বৃষ্টি হয় তাহলে হয়তো এগুলাতে যে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ হলে যে ফসলের ওনার ড্রেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যথেষ্ট সুন্দর। জমিতে অতিরিক্ত পরিমাণে পানি থাকলে এই ড্রেন দিয়ে তা বের হয়ে যাবে। আবার যখন এই শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন হয় তখন খাল থেকে মেশিন সেচ পাম্পের দ্বারা পানি এনে এখানে এই জমি তরিখাতের প্রজেক্টটা ঘুরে এখন যাইতেছি যে শশীন সামনে আছে ওনার করলা ক্ষেত আছে সামনে। তো করলা খেতে যাওয়ার জন্য এখন আমি শশীনদার ক্ষেতে যে তরিখাতে মাঝখান দিয়ে যাওয়া, কারণ এই মুহূর্তে কৃষককে আমি পাইনি। তারপরে ভিডিও শ্যুট করতেছি ওনাদের, ওগুলো শ্যুট করে নিতেছি যে সামনেগুলো দেখার জন্য। এটা এসে তরিখাত দেখুন খুব সুন্দর, চতুর্পাশে প্রচুর পরিমাণে তরিখাত দ্বারা। ভিতরে প্রবেশ করার পর পোকামাকড় আক্রমণে কিছু শাকসবজি তথা শসিন্দা ঝিঙ্গা মাটিতে পড়ে আছে। সম্ভবত পোকামাকড় বা ছত্রাকের আক্রমণে এগুলা জোরে পড়ে আছে এখানে। মাশাআল্লাহ এই বছরে শাকসবজি পরিমাণ তথা দৈনন্দিন খাবারের তালিকাতে যা আমরা খাই তা এত ফলন হয়েছে যা বলার মতো না। আমাদের এই অঞ্চলের বেশিরভাগই মানুষ ধান চাষ করে থাকেন। কিছুটা ব্যতিক্রম বর্তমানে মানুষ, যেখানে এখন এই শাকসবজি কিংবা এইসব তরিতরকারিতে মনোযোগী। ওনার একের পর এক ফসল আমরা দেখতে পাই। এই খালি জমিটুকুতে উনি নতুন কোনো বীজ বপন করছেন, যেহেতু এখনো গাছ পরিপক্ক একজন কৃষকের মতন। এক প্রজাতির গাছ শেষ হয়ে গেলে অন্য প্রজাতি থেকে তথা অন্য জায়গা থেকে আবার নতুন কোনো ফসল উৎপাদন হবে। এই আরেকটা একই পাশাপাশি দুইটা প্রজেক্টের এই পাশটা উনি করছেন যে আপনার বরবটি গাছ, আর এই যে এই পাশে আমার পিছন দিকটা আছে এখানে হচ্ছে সম্ভবত আমাদের আঞ্চলিক ভাষাতে যেটা বাঙ্গি বলি, হুড বলেন, যাই বলেন, এই প্রজেক্টের পাশে। আর আমার পিছনে এসে যায় পর্যাপ্ত পরিমাণে ধান ক্ষেত, অনেক বড়। এই পাশ দিয়ে ধান ক্ষেত, মাঝখান দিয়ে ওনারা যে এগুলো করছেন, আমার এই অঞ্চলে বেশিরভাগ মানুষ ধান করে, ধানের সময় 2 সিজনে ধান করে, কেউ ইরি এবং আমন। তবে এখন নতুন করে অনেক উদ্যোক্তা হয়েছেন যারা কৃষিকাজের সাথে জড়িত। তো আমি সাধুবাদ জানাই তাদের, এভাবে এই সাহস নিয়ে এই অঞ্চলে এই শাকসবজি চাষ করার জন্য। এই যে আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে বরবটি ক্ষেত ওনার। এই বরবটি ক্ষেতটা অনেক দূর এলাকা নিয়ে বরবটি ক্ষেত, এবং মাছানের উপরে উনি বরবটি ক্ষেতটা করেছেন যে এক ধরনের নেট পাওয়া যায়, নেট দিয়ে মাছান তৈরি করে মাছানের উপরে এই বরবটি ক্ষেতটা উনি তৈরি করছেন। এই মাছানে বড় করে রাখা আছে বরবটি, তথা আমার এই লক্ষ্মীপুরে অঞ্চলে আমরা যাকে লায়াসরি বলে থাকি। কিছু কিছু গাছ দিয়েছেন চোপের মারফতে, যে ডালপালা জোপজাপ দিয়েছেন, জোপজাপ বেড়ে আছে। কিছু জায়গাতে মাছান করা আছে, বাজারে এক প্রকার নেট পাওয়া যায়, সে নেট থেকে মাছান করে রাখা আছে। সর্বোপরি পুরো জিনিসটাই আমার কাছে এতটাই সুন্দর লাগছে যা বলার মতো না। আপনারা এই ভিডিও জুড়ে এই প্রজেক্টের যত কিছু দেখেছেন, আপন নিখুঁত হাতে কৃষকের গড়া, একমাত্র এই দেশের মানুষের জন্য, দেশের জন্য। এখন যেখানে আছে এটা হচ্ছে আমার তরি ক্ষেতের প্রজেক্টের পাশে, আর আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত। প্রায় কয়েক স্তরে ভেন্ডি ক্ষেত উনি লাগিয়েছেন, 4-5 জায়গাতে দেখছিলাম। মানে এক স্তরে ভেন্ডি গাছ যদি এখন বড় হয়ে যায় তখন হয়তো দ্বিতীয় স্তরে ভেন্ডি ধরা শুরু করবে, আবার দ্বিতীয় স্তর যখন কাটে নেওয়া তখন বড় স্তর, মানে 4-5 ধাপে উনি ভেন্ডি গাছ লাগিয়েছেন। আর এই ক্ষেত্রের পাশাপাশি উনি করছেন এই পাশ দিয়ে হাইব্রিড জাতের উন্নত জাতের পেঁপে গাছ।
তো আমি এখন পর্যন্ত খেতে মামা আছেন, তা ওনার সাথে এখন কথা বলি না, কথা বলবো একটু পরে। ওনারা আজকে বাজারের দিন ফসল তুলতেছেন যে বাজার নেওয়ার জন্য। তো ঘুরে ঘুরে এখন আমি শুধু ফসল দেখতেছি আর আপনারা দেখাইতেছি। এই যে আমাদের পিছনে যেটা আছে এটা হচ্ছে যে ভেন্ডি খেত, আরেকটা ভেন্ডি খেত এখানে, যে এগুলো তুলে নেওয়ার সময় এসেছে। আর এই পাশে পিছনের আমার এই দেখুন, এখানে হচ্ছে ওনার তরে ক্ষেত, যে তরের পাশে এই যে তরের মাছান এখানে। আর এর পাশাপাশি ওই যে ওই যে আছে ওইটা হচ্ছে ওনার করলা ক্ষেতের প্রজেক্ট। অনেক করলা এখানে আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এরপরে করলা ক্ষেতের প্রজেক্টে যাইতেছি। আগে পাশটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখন। আমরা অপর পাশে যখন নজর দেই সেখানেও আবারও শাকসবজি তথা পুঁই শাক। এই পুঁই শাক মাটিতে বপন করেছেন, যে মাটির কাছে, একবারে মাটির কাছে পুঁই শাক। মাশাল্লাহ, এই পাশটা নিয়ে পুঁই শাক এত সুন্দরভাবে তার সবুজ সতেজ পাতাগুলো সত্যি দেখার মতো। আমার দু চোখ জুড়িয়ে গেল পুঁই শাকের এই পাশটা দেখে। আরেকটু দূরে আছেন ওনার করলার ক্ষেত, যেখানে করলাও মাসান করে রেখেছেন। এত সুন্দর, মাশাল্লাহ, পর্যাপ্ত পরিমাণে করলা ঝুলে আছে, কিছু কিছু করলা পেকে আছেন। হয়তো সামনের বাজারে এই করলাগুলো তুলে বাজারে নিয়ে যাবেন কৃষক। আমার পিছনের এখানে যেটা দেখছেন, এখানে হয়তো কিছু ছিল আর নতুবা এখানে অন্য কিছু লাগানো ছিল, কিছু ছিল, কারণ এখানে মাসান দেখা যাচ্ছে। আর যে আপনাদের দেখাচ্ছে যে শুকনো গাছগুলো ওনারা জ্বালিয়ে দিয়েছেন আগুন লাগিয়ে, হয়তো এখানে ওনারা কিছু করছেন। এখন এটা খালি করছেন, খালি করার কারণ হচ্ছে যে এখানে কিছু নতুন করে কিছু আবাদ করবেন আবার। তো এই কারণে এই প্রজেক্টে ফার্স্টটা খালি করা। তো ইনশাআল্লাহ আমি এখন সামনে যাব, যে সামনে এখন ওই দিকটা যাওয়ার চিন্তা ভাবনা আমরা করবো, কারণ ওই দিকটা আরও নতুন নতুন কিছু আছে। তো চলেন সাথে থাকুন, ইনশাআল্লাহ এই দিকটা যাওয়ার যাইতেছে এখন। তো আপনারা সামনে কি আছে এটা কি নাই এই প্রজেক্টে নেই এমন কোনো শাক সবজি আমার চোখে পড়ে নাই। এই পাশটাতে উনি রেখেছেন কলা বাগানের কলা ছড়া, মরিচ। অপর পাশে করা এখানে আখ, এই পাশ দিয়ে আখ করা আছে। দেখুন, এমন এই জমিনগুলোতে যখন শুধু এক ফসলে ধানই চাষ করা হতো বা দু মৌসুমে ধানই চাষ করা হতো, সেখানে এখন বিভিন্ন রকম শাকসবজি তথা আখ থেকে শুরু করে পাট ধুমচা পর্যন্ত সম্পূর্ণ এখানে করা হয়। অনেকক্ষণ ধরে ভিডিও করলাম। আসলে প্রজেক্টের মালিকদের দেখা আমি কাউরে পাইনি। এখানে দুইটা প্রজেক্ট এখানে ভিডিও করছি আমি। তো দুইটা প্রজেক্ট ভিডিও করে রোদ্রের ভিতরে ভিডিও করলাম, একটা প্রজেক্টের মালিকের সাথে আমার দেখা হয়নি। তো এখন এই রোদ্রের ভিতরে আর শেষ আর একটু বাকি আছে, বাকিটা আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকুন। কৃষক তো এমনই হওয়া উচিত যে এক ফসল যখন উঠে যাবে তখন এর ভিতরে আরেকটা ফসল আমার তৈরি হতে হবে। কারণ যেহেতু ওনাদের এই কৃষকের উপরে, এই কৃষি জমির উপরে নির্ভরশীল, তাই হয়তোবা ওনারা এক ফসলের মাঝে আরেকটি ফসল। তো পুরো প্রজেক্টটা ধীরে ধীরে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ জানি না কতটুকু সার্থক হয়েছি বা কতটুকু আপনার দেখাতে পেরেছি। তবে গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের আনাগোনা, কৃষকের হাতে বোনা এই ফসলই আমরা বাজার থেকে নিয়ে যাই। জানি না কতটুকু ন্যায্য মূল্যে কৃষকরা পান বা কতটুকু তারা এখান থেকে তাদের শ্রমের বিনিময়ে অর্থ ওনারা পেয়ে থাকেন। তো সাথে থাকুন ইনশাল্লাহ। এটা হয়েছে কলার বাগান, যে আমার পিছনে যেটা সেটা হচ্ছে কলা গাছ, যে ওনারা কলা গাছ রোপণ করছেন এখানে। শেষ বিকেলটা আজকে আমার খুব সুন্দরই কাটলো, যদিও দুপুর 2টার পর থেকে কিছুটা গরম, সূর্য পুরো মাথার উপর উত্তপ্ত আগুনের মতো ছড়াচ্ছিল। তারপরে আমি আজকের এই ভিডিও আমার নিজের এলাকার এমন সুন্দর উদ্যোগ দেখে সত্যি সাধুবাদ জানানোর মতো। ধন্যবাদ জানাই এই সমস্ত কৃষকদের। আমি এর আগে আমার এলাকা আরও একজন কৃষকের প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি, এটা হলো আরেকটা প্রজেক্ট। তো সর্বোপরি কৃষকেরা যা করতেছেন,
জানি না কতটুক ন্যায্য মূল্য ওনারা পাচ্ছেন। যারা দেশের অর্থনীতিতে চাঙ্গা রাখার জন্য কাজ করে যাচ্ছেন, মানুষের দৈনন্দিন খাবারের তালিকাতে তাজা সতেজ পুষ্টির যোগান দিয়ে যাচ্ছেন, সেই সমস্ত কৃষক সৈনিক ভাইদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ইনশাআল্লাহ আবারও কোনো জায়গায়, কোনো ক্ষেতে বা কোনো কৃষকের সাথে, নয়তো কোনো ঐতিহাসিক স্থাপনায়, আর নয়তো বা কোনো বাজারে আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে। সে পর্যন্ত ভালো থাকুন আর সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তারা অন্তত ফেসবুক থেকে একটা লাইক বা কমেন্ট একটা শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং ভালোবাসা আমাদের পথ চলাতে সাহস যোগায়। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, টাটা।